আজকে কতকগুলো দেশের নাম বলবো যেগুলোতে ইসলামী কট্টর শাসন প্রচলিত আছে, ফলে প্রতিটা দেশই ধ্বংস হয়ে গেছে। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। অনেক বাংলাদেশি মোল্লারা দাবি করে দেশগুলোর এমন পরিণতির জন্য নাকি পশ্চিমারা দায়ী, কিন্তু মোল্লাদের এই দাবি সঠিক নয়, কারণ পশ্চিমারা দায়ী হলে তাহলে ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়াও ধ্বংস হয়ে যেত। ধর্মনিরপেক্ষ দেশ ওমান কিভাবে এতটা ধনী হল জানতে রোমাঞ্চপিডিয়া বাই মিঠুন চ্যানেলের এই ভিডিওটা দেখে নিন। যাই হোক, প্রথমে এই নিউজগুলো দেখে নিন। আন্তর্জাতিক ক্ষেত্রে আবার অপমানিত হলো পাকিস্তান। অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় অনেকেই সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা ধনী দেশে চলে যাচ্ছেন ভিক্ষা করতে। এই দেশগুলি সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পাকিস্তান তাদের দেশের ভিক্ষুকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আর এবার তাই বড় পদক্ষেপ নিল সৌদি আরবের ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ৫৬,০০০ পাকিস্তানিকে বহিষ্কার করা হলো। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী বারবার পাকিস্তানকে তাদের ভিক্ষুকদের নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করে গিয়েছে। ইসলামের দৃষ্টিতে ভিক্ষাবৃত্তি অন্যতম নিন্দনীয় কাজ হিসেবে গণ্য করা হয়, অথচ একটি মুসলিম দেশে এই কাজটিকে রীতিমতো পেশা হিসেবে নিয়েছে কয়েক কোটি মানুষ। বলছি পাকিস্তানের কথা, যেখানে মোট জনসংখ্যা ২৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি মানুষই ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কাছে ভিক্ষাবৃত্তি অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে সেখানে। বিদেশে ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বড় ধরনের ধাক্কা খেয়েছে পাকিস্তান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান সহ বিভিন্ন দেশ ২০২৫ সালে মোট ৫১,০০০ পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করা একটি প্লেন থেকে ১৬ জন ভিক্ষুককে নামিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দর থেকে প্লেনে চেপে সৌদি রাজধানী রিয়াদের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিলেন তারা। পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা FI এর কর্মকর্তারা এসে তাদের নামিয়ে নেন। দুর্দশার যেন শেষ নেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষের। আন্তর্জাতিক সহায়তা কমে আসায় চরম দুর্ভিক্ষের সাথে যোগ হয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে বিতাড়িতদের মিছিল। অনাহারী মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১,৭০,০০,০০০। তীব্র অর্থনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু। অসহায় আফগানদের এমন চরম বিপদে পাশে নেই দেশটির প্রশাসন কিংবা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। একের পর এক নিষেধাজ্ঞা ও সংঘাতের চাপে নুয়ে পড়ছে ইরানের অর্থনীতি। জীবনযাত্রার মান কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মূল্যস্ফীতি। দেশটির মুদ্রার রিয়ালের দর নেমে গেছে ডলারের বিপরীতে প্রায় ১৩,৯০,০০০-এ, যা দেশটির ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন মান। সিরিয়া হোক বা ইথিওপিয়া, নাইজেরিয়া হোক বা গাজা, সারা বিশ্বে এখন এই উগ্রবাদী গোষ্ঠীগুলোকে শিকড় থেকে উপড়ে ফেলার কাজ শুরু হয়েছে। এমনকি রাষ্ট্রপুঞ্জ বা ইউএনও এখন মেনে নিতে বাধ্য হচ্ছে যে বিশ্বের ৯০% অশান্তির মূলে এই ইসলামিক উগ্রবাদী মানসিকতা দায়ী। ইরানের সাধারণ মানুষ আজ যা করছে তা আমাদের শেখায় যে কোনো বৈদেশিক মতাদর্শ কোনো জাতির উপর চিরকাল চাপিয়ে রাখা যায় না। ১৯৭৯ সালে যে বিপ্লবের মাধ্যমে পারস্যকে ইরান বানানো হয়েছিল, আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই দেশের মানুষ বলছে আমরা পার্সিয়ান, আমাদেরকে আমাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে দাও। তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের পুরনো সম্রাট রেজার জয়ধ্বনি দিচ্ছে। তারা বলছে তারা এই উগ্রবাদী ব্যবস্থার চেয়ে তাদের প্রাচীন সভ্যতাকে বেশি ভালোবাসে। এটা একটা সভ্যতার জাগরণ। তারা মাদ্রাসাগুলো পুড়িয়ে দিচ্ছে। তারা বলছে যে শিক্ষা আমাদের ঘৃণা শেখায় তা আমাদের চায় না।